আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ তো? স্যার সিলেবাসটা একটু যদি কিছু থাকে। সিলেবাস সিলেবাস তো পরে পাঠাবো, তাহলে এটা সিলেবাসের মধ্যেই আছে, ফুড। আচ্ছা আচ্ছা, ঠিক সিলেবাস আছে। পাওনি না? ঠিক আছে, আমি পরে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তোমরা কি স্ক্রিনটাকে দেখতে পাচ্ছ সেটা আমাকে বলো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা। ও, আমি জয়দীপ সরকার। অবশ্যই তোমরা হচ্ছে না জানলে অবশ্যই জেনে রাখো। আমি তোমাদের লাইফ সায়েন্সের হচ্ছে সাবজেক্টটা নিচ্ছি, আর বাকি স্যাররা বাকিদের সাবজেক্ট করে নিচ্ছে। দেখো, আমাদের আজকে একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা খুবই ইম্পর্টেন্ট। এই সমস্যা গো, এটাই সমস্যা, জানো তো। জয়েন একবার জয়েন না করে আবার জয়েন করো না, এই এই গুগল মিটে এটাই সমস্যা হয়ে যারা। দেখো, ঠিক আছে, চলো, কোই বাত নেই। দেখো, একটা সুন্দর টপিক। দেখো, ক্লাসের মধ্যে পড়া রেডি করবে, আমি এটা দেখো প্রত্যেক জনাকে, আমি লাইভ ব্যাচে প্রত্যেক জনাকে বলি। হ্যাঁ, যে এই ক্লাসটা তোমার কাছে ইম্পর্টেন্ট, কারণ সময়টা তোমার কাছে দাম আছে। তো প্রত্যেক এই যে ক্লাসে তোমাদের হচ্ছে ইম্পর্টেন্ট, যে ক্লাসের মধ্যে তুমি লাইভ ক্লাসে থেকে তুমি পড়াটাকে রেডি করে ফেলবে, এবং যখন পিডিএফটা হবে তখন পরের দিন সকালবেলা সেটাকে রিভিশন দিয়ে দেবে একবার, তাহলে কি পড়াও হয়ে যাচ্ছে তোমার কিন্তু। তখন তোমার এগুলি মনে থাকবে সব থেকে বেশি। কম কম সময়ে তুমি অনেক কিছু বেশি আয়ত্ত করতে পারবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, হচ্ছে লাইভে থাকা। আচ্ছা, দেখো, ইম্পর্টেন্ট যে খাদ্য, ফুড। আচ্ছা, আবার একজন জয়েন করতে যাচ্ছে, দাঁড়াও। আচ্ছা, আমি এরকম ভাবে নিচ্ছি, হ্যাঁ, তোমরা এটা দেখে নাও, আমি এরকম ভাবে নিই, তাহলে জয়েন করাতে পারবো ফট করে। ঠিক আছে, এরকম ভাবে নিই। দেখো, খাদ্য। দেখো, প্রথমে দেখো, আগে দেখো খাবারটা কি, খাদ্য। যে আমাদের যে ফুড বলি, ইংলিশে ফুড বলি, বাংলায় বলি খাদ্য। খাদ্য কি, সেটা আমরা বলি কি, যেগুলি খাই তাকেই আমরা বলবো খাদ্য। তা আচ্ছা, যেগুলি খাই, তা তুমি কোনগুলি খাও, যেগুলি হচ্ছে, আচ্ছা আমি বার্গার পিৎজা এগুলি তো খাচ্ছি, তা এগুলি কি খাদ্য নয়? হ্যাঁ, এগুলোও খাদ্য। এবার খাদ্যর বিভিন্ন রকম প্রকারভেদ রয়েছে। যে খাবার তোমার শরীরের পক্ষে কি হচ্ছে গ্রহণযোগ্য হবে, তুমি যেগুলি হচ্ছে মানে গ্রহণ করতে পারবে। দেখো, এখন যদি কেউ আমাদের যেমন দেখো যেমন দেখো শাকসবজি আমরা খাই, কিন্তু আমরা ঘাস পাতা কি খেতে পারি? ঘাস খেতে পারি না। কেন না? আমাদের শরীরে সে হজম হবে না, কেন? আমাদের শরীরে সেই পেটের ভেতরে যে এনজাইম রয়েছে, সেলুলোজ এনজাইম, সেটা কিন্তু থাকে না। এই জন্য কি, এই জন্য হচ্ছে আমরা সব খাবারই কিন্তু খেতে পারি না, এবং কোন কোন যেগুলি একটা নির্দিষ্ট পরিমাণে খাবার রয়েছে আমাদের পৃথিবীতে বা আমাদের পরিবেশে, সেই খাবারগুলিকে আমরা গ্রহণ করতে পারি এবং পাচিত করতে পারি। তাহলে এবার খাদ্য, তাহলে জিনিসটা কি? তো যে সকল সামগ্রিক, দেখো যে সকল সামগ্রিক, দেখো যে সকল সামগ্রিক গ্রহণ করার ফলে জীবের বৃদ্ধি, পুষ্টি, শক্তি উপাদান এবং ক্ষয় পূরণ ঘটে, তাকে বলা হয় খাদ্য। তাহলে খুব ইম্পর্টেন্ট। দেখো, খাদ্য, যে খাবারগুলো, দেখো ছবি দেখতে পাচ্ছ এখানে, দেখো ডিম দুধ সবকিছু রয়েছে। এই খাবারগুলি, দেখো যে কোনো খাবার তুমি যে খাবারগুলি খাচ্ছ, সেই খাবারগুলি তোমার শরীরে পাচিত হবে, ডাইজেশন হবে। এর ফলে কি হবে, তোমার শরীরের ভিতরে যে তোমার বৃদ্ধি, বিকাশ, পুষ্টি এবং শক্তি, এনার্জি, যে এনার্জি যে আমরা পড়েছি জানি আমরা কি, এটিপি, এটিপি উৎপাদন হয়। এই এটিপি উৎপাদন কিন্তু হবে, এবং তোমার শরীরে যেগুলো দেখো ড্যামেজ, যেগুলো তোমার ক্ষয়, দেখো প্রতিনিয়ত তোমার কোন আমাদের শরীরে কি হচ্ছে, সেলগুলি কি হচ্ছে আস্তে আস্তে কি ডিক্রে হচ্ছে, কোনো কোনো সেল ডিক্রে হচ্ছে। তাহলে এই যে সেলগুলিকে দেখো রিপেয়ারিং করছে, তোমার সেলের ভিতরে যে নিউক্লিয়াসের কার্যকারিতাকে বৃদ্ধি করছে। কেন বৃদ্ধি করছে? কারণ বিভিন্ন রকম দেখো প্রতিনিয়ত কি একটা বিপাকীয় কাজ কমপ্লিট হচ্ছে, এর ফলে অনেক কিছু জিনিসগুলি কি হচ্ছে, ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। সেগুলিকে আবার পুনরায় প্রতিস্থাপিত করে আবার দেখো তোমার স্বাভাবিক, মানে তোমার তোমার বডিকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসছে। যখনই স্বাভাবিক অবস্থায় নিয়ে আসছে না, তখন কি তোমার শরীরে কি হচ্ছে, দেখো রোগ হচ্ছে, ডিজিজ হচ্ছে, যেমন দেখো জ্বর, কাশি, ঠান্ডা, এগুলো তো প্রাইমারি সিমটম। এছাড়াও দেখো আরো কিছু দেখো নানান ধরনের রোগের দেখো সৃষ্টি হচ্ছে। তাহলে খাদ্য জিনিসটা আমরা বুঝতে পারলাম যে যে সকল সামগ্রিক, দেখো যে সকল সামগ্রিক গ্রহণ করার ফলে জীবের বৃদ্ধি এবং পুষ্টি, শক্তি উৎপাদন ও ক্ষয়পূরণ মানে ঘটে, তাকে বলা হয় খাদ্য। এবার দেখো, এবার খুব ইম্পর্টেন্ট, দেখো এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, হ্যাঁ, ইজি ইজি কোশ্চেন, বাট ভালো করে জানতে হবে অনেক। দেখো এই পিডিএফে অনেক কিছু আছে, সম্পূর্ণ দেখবে প্রথম থেকে। এবং দেখো, খাদ্যকে দেখো আমরা দুই প্রকার ভাগ ভাগ করতে পারি, আমরা কাজ অনুযায়ী, যদি কিরকম কাজ তার এই ওয়ার্ক অনুযায়ী খাদ্যকে দুই প্রকার বলতে পারি। একটা কি দেখো, একটা দেখো প্রক্সিমেট প্রিন্সিপাল অফ
ফুড, যাকে বলে দেহ পরিপোষক খাদ্য। ইম্পর্টেন্ট, আসে পরীক্ষায় দেহ পরিপোষক খাদ্য কি খাদ্য? দেখো, দেখো যেসব খাদ্য গ্রহণ করলে দেহের বৃদ্ধি ঘটে ও শক্তি উপাদান মানে শক্তি উৎপাদন ঘটে, মানে বুঝতে পার, যে খাবার তুমি খাচ্ছ তোমার শরীরে কি আছে, এটিপি উৎপাদন হবে এবং শরীরের কি বৃদ্ধি বিকাশগুলি কিন্তু কন্টিনিউ হবে, সেই খাবারগুলিকে আমরা বলবো দেহ পরিপোষক খাদ্য। তাহলে কোনগুলি? বলবে কি হ্যাঁ এগুলি তো আমরা জানি, এগুলো তো আমরা খাই আমরা। কোনগুলি খাই? যেমন দেখো কার্বোহাইড্রেট খাচ্ছি আমরা, ফ্যাট জাতীয় খাবার খাচ্ছি, প্রোটিন জাতীয় খাবার খাচ্ছি। যেমন একটা এক্সাম্পল যদি বলা হয় যে ফ্যাট জাতীয় খাবার, তাহলে বলো চর্বি জাতীয় খাবার একটা উদাহরণ বলো দেখে কেউ একজন। খাও তো নাকি চর্বি জাতীয় খাবার? আচ্ছা কেউ বলবে যে চর্বি জাতীয় খাবার কি হবে? একটা লিকুইড জাতীয় মানে তরল, তরল একটা ফ্যাটের নাম বলো যেটা আমরা শরীরে আমরা গ্রহণ করি, সেটা কিন্তু চর্বি জাতীয় খাবার। ঘি বা মাখন হবে? ঘি হচ্ছে মাখনটা কিন্তু একদম তো লিকুইড হয় না তাই না, বলো লিকুইড তো হয় না, এটা সলিড টাইপের হয়। তো ঘিটা হতে তেল। পারে কিন্তু আচ্ছা, এবং দেখো তেল, হ্যাঁ যেমন তেলও তো কিন্তু একটা ফ্যাট জাতীয় খাবার। তেল, বিভিন্ন রকমের তেল, নারকেল তেল, তারপরে দেখো সর্ষের তেল, যে যাবতীয় যে তেলগুলি হয়, বাদাম তেল, এগুলি সবই কিন্তু একটা লিকুইড জাতীয় ফ্যাট। নেক্সট, তাহলে আমরা পড়লাম প্রথম টাইপ পড়লাম যে প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড, যাকে দেহ পরিপোষক খাদ্য বলা হয়। এবং দেখো নেক্সট, এটা খুব আমাদের ইম্পর্টেন্ট শরীরের কিন্তু, দেখো এগুলি খুবই অল্প পরিমাণে আমাদের শরীরে কিন্তু প্রয়োজন, খুব এক্সট্রা কিন্তু নয় কিন্তু, বাট আমাদের শরীরে কিন্তু প্রয়োজন না, তাকে না ছাড়লে, তাকে না নিলে আমাদের শরীরে নানান ধরনের প্রবলেম দেখা দেবে। কিরকম প্রবলেম? যেমন রোগ বা জীবাণু, এইসব অ্যাট্রাকশন কিন্তু বেশি হবে, অ্যাটাক বেশি হবে। এবং দেখো দেহ সংরক্ষণ খাদ্য, এটা খুব ইম্পর্টেন্ট, প্রোটেক্টিভ প্রিন্সিপাল অফ ফুড। এটাও কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন ছিল যে ভিটামিন একটা কি ধরনের খাদ্য, বা ভিটামিন কি ধরনের খাদ্যের মধ্যে পড়ছে, তখন অ্যান্সারই হবে প্রোটেক্টিভ ফুড। এটা একটা প্রোটেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য ফুড বা দেহ সংরক্ষণ খাদ্য। যেমন দেখো যেসব খাদ্য গ্রহণ করলে, দেখো যেসব খাদ্য গ্রহণ করলে রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায় কিন্তু দেহের শক্তি উৎপাদন হয় না। দেখো এতে কোনো, এটা ভালো, দেখো তোমার শরীরের ভিতরে কি আমি যেটা বললাম যে রোগ জীবাণু থেকে রক্ষা করছে, কিন্তু এটা কিন্তু তোমার শরীরে কোনো রকমের এটিপি সিনথেসিস অর্থাৎ শক্তি উৎপাদনে কোনো রকমের অংশগ্রহণ করছে না, কোনো রকমের অংশগ্রহণ করছে না, কিন্তু তোমার দেহকে রক্ষা করছে, বাইরে থেকে বিভিন্ন রকমের রোগ জীবাণু থেকে রক্ষা করছে। এই ধরনের খাবারকে আমরা বলবো দেহ সংরক্ষণ খাদ্য। কোনগুলি হতে পারে? যেমন ভিটামিন, খনিজ পদার্থ, যেমন ভিটামিন দেখো যেমন A B C D, এগুলি তোমরা ভিটামিন নামে শুনেছো। এবং দেখো কিছু খনিজ পদার্থ রয়েছে যেমন হচ্ছে ক্যালসিয়াম, আয়রন। এবং দেখো এটাও দেখো দুরকম ভাগে ভাগ করে, একটা ম্যাক্রো নিউট্রিয়েন্টস, একটা মাইক্রো বা ম্যাক্রো মলিকুল, মাইক্রো মলিকুল আছে, আমরা সেগুলি যাব। দেখো দেখো এখানে ছবি দেখে বুঝতে পারছো ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন, পটাশিয়াম, এগুলি হচ্ছে খনিজ পদার্থ মধ্যে পড়ছে। নেক্সট, এইবার দেখো, এবার যদি খাদ্যকে, যদি আমরা খাদ্যের উপাদানকে উপরে ভিত্তি করে যদি আমরা ভাগ করি, তাহলে দেখো মোট 6টি উপাদানে তুমি ভাগ করবে। কি কি উপাদান? দেখো একটা মুখ্য, যাকে খুবই দরকার, যেমন মুখ্য, প্রাইমারি যাকে বলা হয়, এসেনশিয়াল, ঠিক আছে, আর সহায়ক সহায়ক উপাদান, যেগুলি দেখো প্রথমে দেখো মুখ্য উপাদান, মুখ্য উপাদানের মধ্যে কারা কারা পড়ছে? দেখো শর্করা, দেখো যাকে যাকে দরকার, দেখো তুমি আমরা প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলা হয় বলো? প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলা হয়? হ্যাঁ শর্করাকে বলা হয় তাই না, বলো শর্করাকে বলা হয়। কার্বোহাইড্রেটকে বলা হয় প্রোটিন বাঁচোয়া খাদ্য। দেখো কার্বোহাইড্রেট না খেলে কিন্তু আমরা কি থাকতেই পারবো না তাই না, আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন দেখো ভাত, তোমার হচ্ছে যেমন রুটি, এগুলো সব তো কার্বোহাইড্রেট জাতীয় খাবার। এগুলো দেখো শরীরে দেখো একটা নির্দিষ্ট পরিমাণ তোমার শরীরে কিন্তু প্রয়োজন, হ্যাঁ প্রত্যেকদিন তুমি যদি এগুলো না খেয়ে কিন্তু থাকতে পারবে না, তাই না। প্রোটিন তুমি 5 দিন না খাও তাও কিন্তু তুমি থাকতে পারবে। হ্যাঁ, মাছ মাংস ডিম যদি তুমি মনে করো যে 5 দিন আমি খাচ্ছি না বা 1 মাস আমি না খাই, তাও তুমি বেঁচে থাকতে পারবে। কিন্তু বাট এই শর্করা কিন্তু তুমি না খেয়ে থাকতে পারবে না, তাই এগুলো প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয়। তাহলে এই যে এগুলি কি মুখ্য উপাদান, এগুলি শরীরের কিন্তু এসেনশিয়াল, প্রয়োজনীয়, যাকে আমাদের মুখ্য উপাদানের মধ্যে পড়ছে কারা? শর্করা, আমিষ মানে প্রোটিন, এবং দেখো স্নেহ পদার্থ মানে হচ্ছে যাকে বলা হয় চর্বি, বা যাকে বলা হয় ইংলিশে বলা হয় ফ্যাট। আর একটা কি দেখো সহায়ক উপাদান, কারা কারা আমরা এখনই বললাম প্রোটেক্টিভ ফুডগুলি হবে, কোনগুলি হবে? যেমন ভিটামিন হবে, খনিজ লবণ হবে, এবং দেখো পানি মানে অর্থাৎ জল, জল কিন্তু সহায়ক উপাদানের মধ্যে পড়ছে। নেক্সট, এবার দেখো খুব ইম্পর্টেন্ট সুষম খাদ্য। আচ্ছা সুষম খাদ্য
কোনটাকে বলা হয়? খুব ভালো একটা পয়েন্ট, বা পরীক্ষায় কিন্তু এই সুষম খাদ্য থেকে আসে। ব্যালেন্স ডায়েট জিনিসটা কি? দেখো জিনিসটা কি, যে সকল খাদ্যে বিভিন্ন প্রকারের খাদ্য উপাদানগুলি, যেমন দেখো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, খাদ্যতন্তু মানে ফাইবার যথোপযুক্ত পরিমাণে বা যথার্থ অনুপাতে উপস্থিত থাকে, তাকে আমরা বলবো সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট বলবো। খুব ইম্পর্টেন্ট ব্যালেন্স ডায়েট। এবং ব্যালেন্স ডায়েটে দেখো একটা রেশিও দেখো দেওয়া আছে, এই রেশিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কি দেখো, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এর অনুপাত দেখো 7:1:2। এবং দেখো ব্যালেন্স ডায়েট মানে কি, আমরা দেখো সব রকমের খাবারই খাচ্ছি, কিন্তু আমাদের শরীরে কি চাইছে, আমাদের শরীর এরকম চাইছে না যে একদম তোমাকে আজকে মাংস নিয়ে আসছি তো আমি আজকেই আমি 500 মাংস একাই খেয়ে নেবো। আমার শরীর কিন্তু এরকম চাইছে না, আমাদের শরীর কিন্তু এরকম চাইছে না যে একবারে আমি একবারে একাধিক আমি মানে প্রোটিন এনার্জি মানে প্রোটিনকে আমি কনজিউম করব, তা চাইছে না। বলছে যে তোমার দিনে একটা নির্দিষ্ট পরিমাণে তোমার একটা মানে প্রত্যেক উপাদান যেন মানে যথেষ্ট পরিমাণে যতটুকু আমাদের শরীরে দরকার ততটুকুই যেন লাগে। যেমন দেখো আমাদের প্রোটিন ধরো আমাদের এরকম এত মিলিগ্রাম, মনে করো 1.5 মিলিগ্রাম আমাদের শরীরে দরকার আছে। তাহলে এবার দেখো আমি এক্সট্রা নিলে তো আবার নিতে পারি, কিন্তু বাট আমাদের শরীরে কি আছে এরকম টাইপের মানে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, খনিজ লবণ, ফাইবার সবকিছু যেন নির্দিষ্ট পরিমাণে আমরা গ্রহণ করতে পারি। যে খাবারের মধ্যে নির্দিষ্ট পরিমাণে মানে এই সবকটা উপাদানই থাকবে, সেই সব খাদ্যগুলিকে আমরা বলি সুষম খাদ্য। আগে দুধকে বলা হতো সুষম খাদ্য, দুধকে বলা হতো মিল্ক একটা সুষম খাদ্যের মধ্যে পড়ছে, কিন্তু বর্তমানে কিন্তু মিল্ককে সুষম সুষম খাদ্যের মধ্যে বলা বলা চলে না। কেন চলে না তার বিন্দু দেখো, আমরা সেটা দেখো নিচে দেখো আছে দেখো, এখানে সবকিছু উপাদান কিন্তু সঠিকভাবে নেই। সবকিছু উপাদান কিন্তু সঠিকভাবে নেই। দুটো উপাদান দেখো নেই, সেটা আমরা পড়ছি দেখো। এবং এখানটা করে খুব ইম্পর্টেন্ট, সুষম খাদ্যের এটা দেখো অনেক সময় ঘুরিয়ে ফিরিয়েও দিতে পারে, তোমাকে মনে এরকমও দিতে পারে ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, তখন কিন্তু রেশিওটা চেঞ্জ। দেখো কার্বোহাইড্রেটের জন্য কিন্তু 7, ঠিক আছে, আর প্রোটিন কিন্তু 1, আর ফ্যাট কিন্তু হচ্ছে 2। তুমি পড়ে গেছো 7:1:2, পরীক্ষায় সেরকম আছে ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, তখন কিন্তু রেশিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ তখন হবে কি, ফ্যাট মানে কি 2 হবে, 1 হবে প্রোটিন, এবং কার্বোহাইড্রেট কি হবে 7 হবে, তাহলে রেশিও 2:1:7 হবে। এবং নেক্সট, এবং দেখো এই যে যেটা আমরা বলছিলাম, যেটা আমি বলছিলাম যেটা, যে আগে দুধকে সুষম খাদ্য হিসাবে বলা হতো, কিন্তু বর্তমানকে দুধকে কিন্তু সুষম খাদ্য বলা হয় না। কেন বলা হয় না? কারণ দেখো পরীক্ষা থেকে দেখা গেছে যে দুধে যে ভিটামিন সি আর যে লোহা, যে আয়রন, দেখো আয়রনের অভাবে কি হয় বলো, হচ্ছে আমাদের হচ্ছে যে রক্তাল্পতা কিন্তু রোগ হয়। দেখো আমার কি রক্ত গঠন হয় না, রক্ত গঠনে বা হিমোগ্লোবিনের গঠনে কিন্তু আয়রনের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ, আয়রন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই যে আয়রন মানে হচ্ছে যে লোহা, এই যে লোহা, এই লোহাটা কিন্তু আমি তোমাকে বললাম যে যে খাবারের মধ্যে যে খাদ্যের মধ্যে সব রকমের উপাদানে মানে যথেষ্ট পরিমাণে আছে, সেই সব খাদ্যকে আমরা কি বলবো, হচ্ছে সুষম খাদ্য। তাহলে আমরা আগে কিন্তু দুধকে আমরা বিভিন্ন রকমের আগের বইয়ে কিন্তু দুধকে আমরা দেখবো যে সুষম খাদ্য বলা হয়, কিন্তু এখন বর্তমানে যে বইগুলি আপডেট আছে সেই বইগুলি কিন্তু বলছে না যে দুধকে সুষম খাদ্য বলা যায় না। কেন বলা যায় না, কেন তার প্রমাণ দেখো পরীক্ষা থেকে দেখা গেছে যে দুধের মধ্যে ভিটামিন যে সিটা এবং দেখো লোহা বা আয়রনটা কিন্তু থাকে না বা অভাব দেখা যায়। এবং দেখো এবং দেখো দুধে অন্যান্য পুষ্টি উপাদানগুলিও পর্যাপ্ত পরিমাণে থাকে, এটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য বলে সুষম খাদ্য নয়। এটা কিন্তু একটা পুষ্টিকর খাদ্য, ঠিক আছে, কিন্তু সুষম এটা এটা এই জন্য দুধকে বলা হয় আদর্শ খাদ্য। ভালো করে বোঝো। তাহলে দুধ, তাহলে এটা যদি কোশ্চেন আসে পরীক্ষায়, যে এই যে খাদ্য থেকে থেকে তোমাদের বেসিক লেভেলের কোশ্চেন থাকবে, এই জন্য কিন্তু দেখো নাম্বার পাওয়া খুবই ভালো, যে নাম্বার খুব তাড়াতাড়ি তোমার ইজিলি হবে। আবার এতে কি হবে, তোমার কিন্তু এই যে যে সিলি মিস্টেক, এইগুলি কি কিন্তু ভুল হবে তোমার। কারণ যারা এসএলএসটি পরীক্ষা যারা দিয়েছো বা তোমরা কিন্তু জেনেছো যে 9-10 এর কোশ্চেন ইজি এসেছিল, কিন্তু বাট অনেকে সিলি মিস্টেক করেছিল, মানে মানে এ হবে না বি হবে, মানে দুটো একদমই মানে এটা হবে ওটা হবে মানে এরকম টাইপের। কেননা তার কিন্তু সে বাকি অপশন গুলিকে এলিমিনেশন করে দিয়েছে, 4টে অপশন থেকে দুটো বাদ দিয়ে দিয়েছে, কিন্তু দুটো অপশনের মধ্যে সে কিন্তু বুঝতে পারছে না কোনটা হবে, যেটা দিয়েছে সেটাই ভুল হয়ে গেছে, আগেরটা হবে। তাহলে এরকম যে সিলি মিস্টেকের জন্য অনেকের কিন্তু নাম্বার কিন্তু কমে গেছে এই এসএলএসটি তে। তাহলে এই যে যে কেন মিস্টেক হচ্ছে দেখো, কেননা সঠিকভাবে সে কি হচ্ছে রিভিশন আর ভালোভাবে সে মানে পড়াটাকে ভালোভাবে সে দেখেনি,
এটাই তার সিলি মিস্টেকের পয়েন্ট। তাহলে এবার দেখো, তাহলে এই জন্য কি দুধকে আমরা আমরা সুষম খাদ্য বলবো না, কিন্তু দুধকে আমরা কিন্তু যেহেতু এরা কি আছে শুধু এই দুটো উপাদান বাদ দিয়ে বাকি বাকি ভিটামিনগুলি বি, ডি, হ্যাঁ, তারপরে হচ্ছে এ, তারপরে যে তোমার প্রোটিনও রয়েছে দুধের মধ্যে, ফ্যাটস, কার্বোহাইড্রেট, সব কিছু উপাদানই কিন্তু মানে যথেষ্ট পরিমাণে আছে, মিনারেলস, তারপরে তোমার হচ্ছে ভিটামিনস গুলিও রয়েছে। কিন্তু এই জন্য আমরা দুধকে আমরা সুষম খাদ্য বলবো না, আমরা বলবো তাকে আমরা কি বলবো, আদর্শ খাদ্য। কি বলবো, আদর্শ খাদ্য। ইম্পর্টেন্ট, আদর্শ খাদ্য। নেক্সট, এবং দেখো দুধ শিশুর দেহের ক্ষয় পূরণ, দেখো দুধ আমরা কেন দিই বাচ্চাদের, কেন দুধটা খুব ইম্পর্টেন্ট, এটা আদর্শ খাদ্য, যেটা কি শরীরের মানে তুমি ওই বাচ্চাদের কি হচ্ছে শরীরের যে যেগুলি ক্ষয় পূরণগুলি হচ্ছে সেগুলিকে রিপেয়ারিং করে কিন্তু দুধ, এবং রোগ প্রতিরোধ, বাচ্চাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় কিন্তু, এবং দেহের যে একটা টেম্পারেচার উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে কিন্তু দুধ। তাহলে দেখো দুধের কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান দেখো বাচ্চাদের ক্ষেত্রে খুব আছে, বা বড়দের ক্ষেত্রে দুধ কিন্তু খাওয়া অত্যন্ত প্রয়োজন। নেক্সট, এবার এবং দেখো এইবার দেখো আমরা চলে আসছি যে মুখ্য যে উপাদানগুলির মধ্যে যে তিনটে বললাম, কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। এবার তাহলে আমরা পড়ে নিই কার্বোহাইড্রেট জিনিসটা কি। চলো তাহলে কার্বোহাইড্রেট কি, দেখো দেখো যেগুলি দেখো কার্বন ও অক্সিজেন এবং হাইড্রোজেন নিয়ে গঠিত হয়, যেগুলো কি হচ্ছে কার্বোহাইড্রেট কোনগুলি হয়, বা শর্করায় বাংলা বলা হয়, এরা তিনটে মৌল নিয়ে তৈরি হয়, তিনটে মৌল নিয়ে তৈরি হয়, মৌল নিয়ে একটা যৌগ তৈরি হয়। তো যৌগটা কি হচ্ছে দেখো কার্বন, অক্সিজেন ও হাইড্রোজেনকে নিয়ে গঠিত হয়, এবং একে জল অঙ্গারও বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেক চাকরি পরীক্ষা আসা কোশ্চেন। হ্যাঁ, যারা চাকরি কম্পিটিটিভ পরীক্ষায় দাও তারা জানো যে এই কোশ্চেনগুলি মানে একটা কোশ্চেন, এই কোশ্চেনটাই অনেকেই এসেছে যে কাকে জল অঙ্গার বলা হয়, কোন ধরনের খাদ্যকে জল অঙ্গার বলা হয়, তাহলে কি শর্করা নাকি প্রোটিন নাকি ফ্যাট নাকি ভিটামিন, তার অ্যান্সার কিন্তু শর্করা হবে। এবং দেখো শর্করার একটা নির্দিষ্ট ফর্মুলা রয়েছে, কি আছে দেখো, CmH2ON। অর্থাৎ দেখো আমি যদি এম এর মান যদি আমি 2 বসাই, এন এর মান যদি 1 বসাই, তাহলে একটা দেখো কম্পাউন্ড তৈরি হয়। যেমন দেখো যদি আমি এখানটা যদি এম এর মান যদি আমি 6 বসাই, 6 বসাই, তাহলে 6C। আর দেখো এন এর মান দেখো যদি আমি এখানে যদি 6 করি, দেখো এই 2 আর যদি 6 করে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত হচ্ছে দেখো 6, এইচ এর মান দেখো 12 হচ্ছে। আর এ দেখো এটা ব্যাকেটে বাইরে যদি ওটা বেরিয়ে যায়, তাহলে কি হচ্ছে O6 হয়ে যাচ্ছে, তাহলে কি কি সংকেত হচ্ছে, একটা গ্লুকোজের সংকেত হচ্ছে, C6H12O6। তাহলে আমরা গ্লুকোজ পাচ্ছি, তাই না, মনোস্যাকারাইড একটা পাচ্ছি। তাহলে আমরা এইভাবে এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমরা যে এই যে যে শর্করার যে যে কম্পাউন্ড যে তোমার ফর্মুলাগুলি, এগুলি কিন্তু ইজিলি কিন্তু তৈরি করা যায়। নেক্সট, এবং দেখো শর্করা এটা খুবই ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শর্করায় কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত কত, 1:2:1 আসে পরীক্ষায়। তাহলে কি কার্বন দেখো 1 রয়েছে, হাইড্রোজেন দেখো 2 রয়েছে, আর দেখো অক্সিজেন দেখো 1 রয়েছে। তুমি দেখো কি করে দেখো বুঝবে দেখো, এ দেখো কার্বনকে যদি আমি এখানে যদি এম এর মান এন এর মান যদি 1 ধরে নিই, তাহলে C1H2 হয়ে যাচ্ছে O1, তাহলে নিচে দেখো 1:2:1। তাহলে এখান থেকে দেখো তুমি এই ফর্মুলা থেকেও তুমি বের করতে পারছো, তাই না, তাহলে 1:2:1 হয়, তাহলে এখানে 2 কে হাইড্রোজেন মনে রাখবা। নেক্সট, শর্করার মধ্যে এ দেখো এই যে যে দেখো, এবং অনেক দেখো অনেক কটা গ্লুকোজ, ভালো করে শোনো, যে অনেক কটা গ্লুকোজ, যে আমরা গ্লুকোজ কি হয়, গ্লুকোজ গ্লুকোজ কি হয় দেখো, দেখো আমাদের যে সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে গাছ কি তৈরি করে বলো, তুমি বলে গ্লুকোজ তৈরি করে। আচ্ছা, তাহলে গ্লুকোজ পরবর্তীকালে কি হয় বলে, টার্চে রূপান্তরিত হচ্ছে। আচ্ছা, তাহলে টার্চ রূপান্তরিত, দেখো টার্চ কিন্তু অনেক কটা গ্লুকোজের কিন্তু বন্ধন, ঠিক আছে, অনেক কটা একাধিক গ্লুকোজ, হ্যাঁ, পারস্পরিকভাবে এই যে বন্ধনের মাধ্যমে গ্লাইকোসাইডিক বন্ধন, α1,3 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে এরা যুক্ত হয়ে একটা লম্বা চেন তৈরি করে, ঠিক আছে। এই চেন গুলিকে একত্রে আমরা কি বলবো, টার্চ। তাহলে গ্লুকোজ, তাহলে টার্চের তোমার হচ্ছে প্রোডাক্ট, বা যদি টার্চের যদি আমি বলি ইউনিট, হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে গ্লুকোজ হবে। তাহলে এই যে যেটা বলতে চাইছি যে যতগুলি বড় বড় যে কম্পাউন্ড যে তোমার কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে, সবকটা কিন্তু গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমেই হচ্ছে। ওকে, তাহলে এদের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধনে তুমি দেখতে পাবে। আচ্ছা, নেক্সট, এইবার দেখো আমরা জানবো যে কার্বোহাইড্রেটের দেখো উৎস, দরকার আছে জানা দরকার, ইজি কোশ্চেন কিন্তু, বাট কিন্তু আসবে, দরকার আছে। তোমাকে দেখো যেমন দেখো কিছু ফল জাতীয় হয় সব, দেখো কার্বোহাইড্রেট দেখো সব রকমের জিনিসের পত্রে পাই থাকে, ঠিক আছে। যেমন তোমার ফল, শাকসবজি, ভোজ্য বীজ, শস্য, লেবু, গোটা শস্য দানা, তারপরে গম, ভুট্টা, মানে অনেক কিছু দেখো, পেঁপে, কলা, এগুলি তুমি দেখতে পাবে, ফলে দেখতে পাবে। এবং দেখো, এ দেখো যে যে এবং এই যে যে একটা প্রাণিজ উৎসের মধ্যে যদি হয় তাহলে দুধ,
ওকে, পেশি এবং দেখো যকৃৎ, পাঠার যকৃতে কিন্তু কার্বোহাইড্রেট দেখতে পাওয়া যায়। এবার দেখো এই যদি যদি এটা যদি তোমাকে একটা কোশ্চেন করা হয়, তা যদি তুমি অনেকে দেখবে কোশ্চেনটা কিন্তু ভুল করে আসবে। কি ভুল করে আসবে? যদি বলে শর্করার একটা প্রাণিজ উৎস কি হবে, ঠিক আছে, তখন তোমাকে যদি পাঠার যকৃৎ দেওয়া হতো, হ্যাঁ, এবার দেখো অনেকের মাথায় এটাই ক্লিক করবে, আচ্ছা এটা তো মাংস, যকৃৎ মানে কি, লিভার মানে কি, এটা মাংস জাতীয় জিনিস, তাহলে এটাতে তো প্রোটিন থাকবে, তো এখানটা নিশ্চয়ই কার্বোহাইড্রেট মানে শর্করা থাকবে কেন? থাকবে না। তো এই থাকবে না বলেই দেখো সে কিন্তু এটাকে কিন্তু অপশনটা কিন্তু সে কিন্তু চুজ করবে না। পরীক্ষক কিন্তু এটার জন্যই উনি দিয়েছে যাতে তুমি এটাকে স্কিপ করো বা এটাকে তুমি যদি ভুল করো, তাহলে কি দেখো পাঠার যকৃতে কিন্তু তুমি দেখবা শর্করা তুমি পাবে। ওকে, নেক্সট, এই 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 চারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই চারটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এখানে প্রচুর কোশ্চেন আসে। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, কিটোজ গ্রুপ দেখতে পাওয়া যায়, হ্যাঁ, তারপরে পেন্টোস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড, পলিস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, এগুলি দেখো একটা করে এক্সাম্পল দরকার থাকে। দেখো কার্বোহাইড্রেটকে দুটো ভাগে ভাগ করছো, এদের যে এই যে তোমাকে বললাম গ্লাইকোসাইডিক বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে কি হচ্ছে, এক বা একাধিক দিয়ে পলিস্যাকারাইড তৈরি হচ্ছে। দেখো একটা যদি মনোস্যাকারাইড, যা মানে যাকে আদি মানে যাকে আর ভাঙা যায় না, আর যৌগিক শর্করা যাকে কম্পাউন্ড কার্বোহাইড্রেট যাকে ভাঙা যায়, মানে দেখুন, যেমন দেখো আদ্র বিশ্লেষণের ফলে, দেখো মানে আদ্র বিশ্লেষণ করলে দেখো সরল যৌগ দেখতে পাবে, মানে ভাঙবে, বুঝতে পারছো? যেমন দেখো মনোস্যাকারাইডের মধ্যে কি আছে, রাইবোজ, গ্লুকোজ, গ্লাকটোজ এবং ফ্রুক্টোজ। 1 মিনিট দাঁড়াও তো, আমি এটা বন্ধ করে আসছি, দাঁড়াও, আওয়াজ আসছে খুব। আচ্ছা দেখো, এখানে দেখো ইম্পর্টেন্ট জিনিস আছে দেখো। এবং দেখো মনোস্যাকারাইডের মধ্যে কি রাইবোজ, গ্লুকোজ, গ্ল্যাকটোজ, ফ্রুক্টোজ, এবং দেখো এটাকে দুটো ভাগে ভাগ করছে, এটা কার্বন সংখ্যার উপরে ভিত্তি করে, আর দেখো বিজারিত গ্রুপের মধ্যে। অর্থাৎ জিনিসটা কি তোমরা যদি পড়েছো যে বিভিন্ন রকমের গ্রুপস রয়েছে, অর্গানিক কেমিস্ট্রিতে দেখেছিলাম যে গ্রুপ, যেমন সিএইচও, অ্যালডিহাইড গ্রুপ, তারপরে অ্যালকোহল গ্রুপ, কিটো গ্রুপ, এগুলো আমার দেখো সিও বন্ধনী থাকবে, এগুলো দেখো মনে করে দেখো একটু আমরা দেখেছিলাম। তো এই যে এর উপরে ভিত্তি করে আমরা দুটো ভাবে ভাগ করা যায়, অ্যালডোজ আর এটা দেখো কিটোজ, অর্থাৎ সিও বন্ধনী থাকবে আর অ্যালডোজ মানে হচ্ছে সিএইচও বন্ধনী থাকবে। ওকে, এবং দেখো যদি একটা থাকে কার্বন, দেখো এই পৃথিবীতে সবকিছুই দেখো পায়, মানে সবকিছুই পায়, শুধু জল বাদ দিয়ে পায় সবকিছুই কিন্তু কার্বন দিয়ে তৈরি। মানুষের দেহ, সব তুমি মনে করো পেন, খাতা, কলম, বই, খাতা, ডেস্কটপ, যা কিছু তুমি দেখতে পাচ্ছ সব কিন্তু কার্বন দিয়ে তৈরি। কার্বনের অস্তিত্ব কিন্তু মানে অপরিসীম, ঠিক আছে, কয়লা, পেট্রোলিয়াম যা বল সব সব কার্বন। তাহলে দেখো এই যা খাবার ভাবছো সবই কিন্তু তোমার কার্বন, শুধুমাত্র জলের ক্ষেত্রে H2O মানে হাইড্রোজেন এবং অক্সিজেন দেখতে পাওয়া যায়। বায়ুতেও দেখো কার্বন ডাই অক্সাইড কার্বন আছে দেখো, মিক্সিং এয়ারও কিন্তু কার্বন, দেখো কার্বন আছে। তাহলে দেখো সবকিছুই ভাই কার্বনের অস্তিত্ব কিন্তু অপরিসীম, মানে থাকবেই। যেমন দেখো মনোজ যদি একটা কার্বন হয় তাহলে এক হবে মনোজ, দুটো হলে ডায়োজ হবে, তিনটে হলে টায়োজ হবে, তারপর টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ, হেপ্টোজ। ওকে, নেক্সট, আর বিজেতার মধ্যে কি বলছে দেখো, অ্যালডোজ, কিটোজ, এবং দেখো ভালো করে দেখে নাও এখানটা করে, দেখো গ্ল্যাকটোজ ইম্পর্টেন্ট, দেখো এই গ্ল্যাকটোজ কিন্তু একটা অ্যালডোজ, অ্যালডোজ সুগার। যদি কোশ্চেন থাকে অ্যালডোজ সুগার একটা উদাহরণ কি হবে, গ্ল্যাকটোজ, গ্লুকোজও রয়েছে আর গ্ল্যাকটোজ, আর কিটোজের মধ্যে ফ্রুক্টোজ। এবার দেখো অলিগোস্যাকারাইডের দেখো, এবার দেখো কম্পাউন্ড কার্বোহাইড্রেটকে দুটো ভাগে ভাগ করেছে, একটা অলিগো একটা পলি। অলিগো মানে কি, দেখো দুই থেকে নটির মধ্যে, যদি কার্বনের পরিমাণ যে 2 থেকে 90, মানে দেখো ভালো করে বোঝো, যে যদি মনোস্যাকারাইড মানে এই যে দেখো এই সরল শর্করা যদি দুটো, তিনটে বা 2 থেকে শুরু করে 9-এর মাঝখানে থাকে, তখন আমরা বলবো অলিগোস্যাকারাইড। যখন 9-এর উপরে 10 থেকে শুরু করে মানে 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 ইনফিনিটি মানে অসংখ্য, তখন আমরা কি বলবো, পলিস্যাকারাইড। আচ্ছা দেখো অলিগোস্যাকারাইডকে আবার দেখো চারটি ভাগে ভাগ করে, দেখো ভাগ করা যাচ্ছে দেখো। একটা দেখো দ্বিশর্করা, ইম্পর্টেন্ট আছে। ডাইস্যাকারাইড কারা কারা হয়, ল্যাকটোজ, মল্টোজ, সুক্রোজ। সুক্রোজ কিন্তু নন রিডাক্সিং
সুগার, এটা পরীক্ষায় আসে। একটা নন রিডাক্সিং সুগারের নাম কি হবে? তখন অ্যান্সার হবে সুক্রোজ, আসে পরীক্ষায়। তা ল্যাকটোজ, মল্টোজ, সুক্রোজ, ডি শর্করা মানে মধ্যে পড়ছে। এবং দেখো ট্রাইস্যাকারাইড, এটাও খুব ইম্পর্টেন্ট। র্যাফিনোজ, এটা দেখো এই এক্সাম্পলগুলো কিন্তু পরীক্ষায় আসে। র্যাফিনোজ কিন্তু একটা ট্রাইস্যাকারাইড বা ত্রি শর্করা, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো শর্করা যাকে টেট্রাস্যাকারাইড বলা হয়। তারপর ট্যাকিওজ, ট্যাকিওজ। আর এটা দেখো পেন্টাস, পেন্টাস্যাকারাইডের মধ্যে কি আছে দেখো, দেখো ভার্বাস কোষ। তো এইগুলি কিন্তু প্রত্যেকটা এই নিচের গুলি প্রত্যেকটা এক্সাম্পল গুলি কিন্তু ইম্পর্টেন্ট। তোমার যদি কোশ্চেন থাকতে পারে এক্সাম্পল দিয়েও কিন্তু কোশ্চেন থাকতে পারে। নেক্সট, এবং দেখো এবার দেখো কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেটের চাহিদা একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন 400 গ্রাম, মানে দেখো তুমি আর আমাদের, দেখো আমরা তো সুস্থ প্রাপ্তবয়স্ক নাকি, তাহলে আমাদের কিন্তু প্রত্যেক দিন কিন্তু 400 গ্রাম কার্বোহাইড্রেট চাহিদা রয়েছে। আমাদের শরীর 400 গ্রাম কিন্তু কার্বোহাইড্রেট কিন্তু প্রয়োজন। এই যে এইটার মানও কিন্তু তোমাকে দেখে যেতে হবে। নেক্সট, এইবার এটা খুবই ইম্পর্টেন্ট, ভিবিআই, ভিবিআই, ভিবিআই মানে এতটাই ভিবিআই, জাস্ট মানে মানে কত পরীক্ষায়, মানে সেন্ট্রাল স্টেট শুরু করে, হ্যাঁ, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এইখানটায় এই আয়োডিন টেস্ট, বেনেডিক্ট টেস্ট, এগুলি কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন। যেহেতু সায়েন্স ওখানটাও রয়েছে, লাইফ সায়েন্স কিন্তু ওইখানটাও কিন্তু ইনক্লুড রয়েছে, কোশ্চেন আসে। তো আপার প্রাইমারিতেও কিন্তু আসার সম্ভাবনা কিন্তু বেশি আছে। তো কার্বোহাইড্রেট শনাক্তকরণ তোমাকে দেখো, প্রথমে দেখো আয়োডিন, ওকে, আয়োডিন টেস্ট। আয়োডিন টেস্ট মানে কি? দেখো আয়োডিন টেস্ট, আয়োডিনকে কাজে লাগাবো। দেখো এই এই পরীক্ষার মাধ্যমে পলিস্যাকারাইডের মানে ওর উপস্থিতি শনাক্ত, মানে দেখো কি করা হয়, দেখো পলিস্যাকারাইড মানে যেমন টার্চ, আমি এখনই বললাম, হ্যাঁ, তারপরে যে হচ্ছে তোমার হচ্ছে যে বাকি যেগুলি রয়েছে, ওকে, সেইগুলি দেখো, বা বিভিন্ন রকম গ্লাইকোজেন, তারপরে যে যেগুলি দেখো মানে 10-এর উপরে, 10-এর উপরে মনোস্যাকারাইড দিয়ে তৈরি, তাকে আমরা পলিস্যাকারাইড বলবো। তাহলে পলিস্যাকারাইডকে শনাক্ত করতে গেলে আয়োডিন টেস্ট করা যায়। দেখো এবং দেখো এবং দেখো তুমি দেখো যে এই যে ফরেনসিক যে ল্যাবে, ওকে, যে পোস্টমর্টম জিনিসটা হয় না, তুমি জানো যে পেট কেটে ভেতরে যে খাবারটাকেও কিন্তু ওরা কিন্তু চেক করে যে কি ধরনের খাবার খেয়েছে, তাই না? তো এই খাবার দেখো পেটের মধ্যে থাকলে খাবার কিরকম হয় বলো, একটা পাচিত হয়ে একটা অন্যরকম দেখতে হবে, তখন তুমি সেটা বুঝতে পারবে এটা ভাত, এটা ডাল, এটা মাছ, এটা মাংস, এরকম কিন্তু বলতে মানে বুঝতে পারবে না, কারণ পেটের মধ্যে এই সেল রয়েছে, সেগুলি কি বলো, ডাইজেশন করতে সাহায্য করছে, পাচিত করতে সাহায্য করছে, মানে ওগুলি কি মানে পাচিত করছে মানে তাহলে দেখো আমরা কিন্তু ডিরেক্টলি কিন্তু বুঝতে পারবো না যে এটা জিনিসটা কি, উনি কি খেয়েছে, মানে আগের দিনটাতে উনি কি খেয়েছে। তখন কিন্তু এই যে তারা কিন্তু ওইখান থেকে যে ফুড পার্টিকেলকে, তারা কিন্তু এই যে আয়োডিন টেস্ট, এই টেস্টগুলির মাধ্যমে ওরা কিন্তু বুঝতে পারে যে উনি ব্যক্তি কি খেয়েছে, প্রোটিন জাতীয় খাবার খেয়েছে নাকি নাকি শর্করা জাতীয় খাবার খেয়েছে। ওকে, তাহলে দেখো, তাহলে এখান থেকে একটা ইনফরমেশন তুমি জানতে পারলে যে এইগুলো কিন্তু হয়, এগুলি কিন্তু আমাদের যে মানে মানে যে এই যে এইগুলি কিন্তু ওয়ার্ডগুলি কিন্তু চলছে, আমরা কিন্তু সেগুলি জানি না। তাহলে এই যে টেস্টগুলি হচ্ছে দেখো, তো তুমিও কিন্তু বাড়িতে টেস্ট করতে পারো বিভিন্ন রকমের আয়োডিন টেস্ট। আয়োডিন কি বলছে দেখো, একটি পলিস্যাকারাইড জাতীয় মানে উপস্থিতিকে উনি কিন্তু মানে এই যে এই টেস্টের মাধ্যমে শনাক্ত করতে পারা যায়। কি হবে দেখো, যদি শ্বেতসার দ্রবণে আয়োডিন মেশালে, যদি আয়োডিন যদি মেশাও, গাঢ় নীল বর্ণের হবে, মানে দেখো যদি গাঢ় নীল হয়ে যায়, তাহলে তুমি বুঝতে পারবে হ্যাঁ এরা মানে উনি হচ্ছে মানে শর্করা জাতীয় খাবার খেয়েছে। তাহলে দেখো এই যে বর্ণগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে নীল বর্ণ নাকি এটা হলুদ বর্ণ নাকি লাল ইটের মতন বর্ণ, তোমাকে এরকমও কোশ্চেন, তোমাকে আয়োডিন টেস্ট না দিয়ে তোমাকে এরকমও কোশ্চেন দিতে পারে, শ্বেতসারের সাথে আয়োডিন মেশানোর পরে গাঢ়, না তোমাকে কি মেশানো, এটা মেশানোর পরে নীল বর্ণের নীল বর্ণের ধারণ করা হচ্ছে, তাহলে কি ধরনের টেস্ট করা হয়েছে? আয়োডিন টেস্ট, বেনেডিক্ট টেস্ট, ফেলিং টেস্ট, হ্যাঁ, বোঝাতে দেওয়া বায়ুয়েন টেস্ট। এই টেস্টগুলির নাম তোমাকে অপশন এ বি সি ডি আকারে দেবে, তখন তোমাকে কিন্তু মানে বুঝতে হবে যে কোনটা হবে রাইট অ্যান্সার। তাহলে দেখো গাঢ় নীল বর্ণের ধারণ করবে কি, আয়োডিন টেস্ট। এরপরে দেখো বেনেডিক্ট টেস্ট, এটাও খুব ইম্পর্টেন্ট। দেখো দেখো এদের মধ্যে দেখো বিজারিন, দেখো বিজারণ ধর্ম রয়েছে, তা বিজারণ ধর্মকে কাজে লাগিয়ে তাহলে এখানে দেখো এইগুলো খুব ইম্পর্টেন্ট যে কি ধর্ম, তাহলে এটা কি দেখো পলিস্যাকারাইডকে মানে টেস্ট করার জন্য আয়োডিন টেস্ট করা হয়। যদি বলা হয় বিজারণ ধর্মী শর্করা যদি হয়, তখন তাকে আমরা কোন টেস্ট বলবো, তখন কিন্তু আয়োডিন হয় না, তখন কি হবে বেনেডিক্ট টেস্টটা, এটাও কিন্তু করলে করা যেতে পারে। কিন্তু আমরা বেনেডিক্টকে যদি আমরা খুব আরো ভালো করে যদি আমরা, যেটা কি ধরনের পলিস্যাকারাইড ছিল, এটা বিজারণ ধর্মী পলিস্যাকারাইড নাকি না হচ্ছে বিজারণ অধর্মী
পলিস্যাকারাইড মানে রিডাক্সিং নাকি নন রিডাক্সিং, তখন তুমি কিন্তু এই বেনেডিক্ট টেস্ট কিন্তু করার মাধ্যমে তুমি বুঝতে পারবা। এই পরীক্ষার মাধ্যমে বেনেডিক্ট বিকারণ মিশিয়ে বিকারক বিকারক মিশিয়ে উত্তপ্ত করলে মানে হিট দিলে দ্রবণটি লাল ইটের বর্ণে ইটের রঙের মধ্যে এক ধরনের অধক্ষেপ পড়ে, মানে নিচে দেখবে পড়বে, নিচে মানে তলায় দেখবে সেই পাত্রের গায়ে দেখবে নিচে দেখবা সে চুন যেরকম নিচে দেখবে, মাটি যেরকম নিচের দিকে পড়ে থাকে সেরকম দেখবে পড়ে নিচের দিকে মানে পতিত হবে, তো লাল ইটের মতন হবে। তো এই ধরনের কি আমরা বলবো বেনেডিক্ট টেস্ট বা বেনেডিক্ট পরীক্ষা। নেক্সট, এরপরে দেখো ফিলিং পরীক্ষা, যাকে বলা হয় ফিলিং টেস্ট বলা হয়। দেখো মনোস্যাকারাইড যেমন দেখো গ্লুকোজ, হ্যাঁ এখনই বললে তুমি গ্লুকোজ, তো এই যে গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলো তো মনোস্যাকারাইড নাকি, তাহলে এই এদের ক্ষেত্রে যখন তুমি এদেরকে চিহ্নিত করতে গেলে তুমি তখন ফিলিং এই বিকারকটা কিন্তু তুমি ইউজ করবা। একটা বিকারক একটা জিনিস, হ্যাঁ লিকুইড, তুমি যদি ওটা ড্রপ যদি দাও বা ওটা যদি দিয়ে যদি উত্তপ্ত করো, দেখবা লাল ও হলুদ বর্ণের একটা অধক্ষেপ উৎপন্ন হবে। তাহলে তুমি এ থেকে বুঝতে পারছো যে এটা মনোস্যাকারাইড জাতীয় খাবার, অর্থাৎ গ্লুকোজ বা ফ্রুক্টোজ, তাই তো। নেক্সট, এবং দেখো এরপরে দেখো বারফয়েড, এটাও খুব ইম্পর্টেন্ট। বারফয়েড, বারফয়েড টেস্ট কি বলছে, বিজারণধর্মী মনোস্যাকারাইডের উপস্থিতি শনাক্ত করতে যে এই পরীক্ষা করা হয়। তাহলে এই যে মানে এটা দেখো রিডাক্সিং এর উপরে ভিত্তি করে হচ্ছে, এই একক শর্করা বা বারফয়েড বিকারককে মিশ্রণ একত্রে ফোটালে লাল দানাদার অধক্ষেপ পড়ে। তা এ থেকেও তুমি কিন্তু বুঝতে পারছো যে আহ কোনটা কোন জায়গায় দিলে সুবিধা হবে। দেখো এ থেকে কিন্তু দেখো কোশ্চেন কিন্তু যদি ডিফিকাল্ট করে তাহলে কিন্তু তোমাকে কিন্তু এগুলি জানতে হবে কোনটায় কোনটা টেস্ট দিলে। আমরা জানি সবকটা চারটেই কিন্তু শর্করা, এবার কি ধরনের শর্করা, মনোস্যাকারাইড নাকি পলিস্যাকারাইড, তখন যদি যদি পলিস্যাকারাইড হয় তাহলে আয়োডিন হবে, আর যদি মনোস্যাকারাইড হয় তাহলে কোনটা হবে, ফিলিং হবে। বুঝতে পারছো, মানে এরকম মানে দেখো পড়লে মানে বুঝতে পারছো, যখন এই পড়লে ভালো করে পড়তে হবে, মানে লাইন বাই লাইন পড়তে হবে যে হ্যাঁ এটাকে ওটা বলছে ওটাকে এটা বলছে, মানে কোশ্চেন দেখো আহ এই যে যে মিস্টেক মানে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কিন্তু এড়িয়ে যাবে। হ্যাঁ এইগুলি দেখো তোমার অপশন এ আর বি তুমি অপশন চুজ করে ফেলেছো, হ্যাঁ এ আর বি এর মধ্যেই হবে, কোনটা হবে ধরতে পারছো না। এই ধরতে পারছো না কেন, তুমি তখন ভালো করে লাইন বাই লাইন ভালো করে তুমি পড়োনি, এটাই তোমার হচ্ছে ওই সিলি মিস্টেক তখনই হবে তোমার। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট, এবার কার্বোহাইড্রেট ক্যালোরি ফিলিক ভ্যালু কত, ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট। দেখো 1 গ্রাম যদি কার্বোহাইড্রেটকে যদি তুমি তোমার শরীরে যদি যাচ্ছে 1 গ্রাম কার্বোহাইড্রেট তোমার শরীরে ধরো মানে 400 গ্রাম কার্বোহাইড্রেট যাচ্ছে, এবং দেখো শরীরের মধ্যে কি হচ্ছে বলে পাচিত হবে, তাই না, এবং শরীরে যেগুলো পাচন ক্রিয়ার মাধ্যমে তোমার 1 গ্রাম মানে 400 গ্রামের মধ্যে 1টা গ্রাম, 1টা গ্রাম যদি তোমার পাচিত হওয়ার ফলে তোমার শরীরে কত ক্যালোরি শক্তি দেবে, 4.1 ক্যালোরি কিন্তু শক্তি দেবে। তাহলে বুঝছো 1 গ্রামে, তো 400 গ্রামে কত হবে, 400 × 4.1 গুণ করলে তুমি ভাবে কি এত ক্যালোরি পাচ্ছ। কিন্তু এবার দেখো অনেকে বলছো যে তাহলে এত ক্যালোরি পাচ্ছি, দেখো লিন্ডেনবার্গের একটা তুমি যা পড়েছো, হ্যাঁ লিন্ডেনবার্গের 10% মানে শতাংশের সূত্র থেকে কিন্তু দেখো যা খাবার খাও তার 10%টাই কিন্তু আমাদের শরীরে কাজে লাগে, বাকি সব কি আছে বলো অপচয় হয়, আহ মল বা মলের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে বেরিয়ে যায় শরীর থেকে। তাহলে এটা থেকে তুমি একটা আইডিয়া পেয়ে গেলে। এবং দেখো কার্বোহাইড্রেটকে বলা হয় প্রোটিন বাঁচোয়া খাদ্য, খুব ইম্পর্টেন্ট। কেন বলা হয় আমি তাকে বললাম যে কারণ পানির যে প্রোটিন প্রোটিন না খেয়ে মানে বুঝতে পারছো প্রোটিন মানে ডিম কলা, ডিম তুমি মাংস মাছ ডিম এগুলি যেগুলি না খেয়েও মানে এগুলো যে খাওয়াটা তুমি বন্ধ করো, দেখো অনেকে তো খায় না তাই না, অনেকে নিরামিষ থাকে না তারা কি খায় এইসব, খায় না, তাই না। তাহলে দেখো এইগুলি না খেয়েও শুধু শ্বেতসার মানে এই যে শর্করা জাতীয় খাবারগুলি তুমি জাতীয় খাবারগুলি প্রচুর পরিমাণে খেয়ে মানুষ অনেক দিন সুস্থ শরীরে শরীরে বেঁচে থাকতে পারে, তাকে এই জন্য কার্বোহাইড্রেটকে আমরা প্রোটিন বাঁচোয়া খাদ্য বলবো। তাহলে এবার থেকে তাহলে বুঝতে পারলে প্রোটিন বাঁচোয়া খাদ্য। এমনি যদি তোমার প্রশ্ন করা হয় আচ্ছা প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলা হয়, মানে কোনটাকে বলা হয়, তাহলে কি হবে, আমি তোকে অপশন দিচ্ছি যে হচ্ছে গ্লুকোজ, শ্বেতসার, নাকি গ্লাইকোজেন, নাকি ফ্রুক্টোজ, কোনটা হবে সঠিক অ্যান্সার? কি হবে অ্যান্সার, বলো। বুঝতে পারছো তো তোমরা সবাই, প্রশ্ন ইজি। দেখো যদি বলা হয় প্রোটিন বাঁচোয়া খাদ্য, ওকে, তোমাকে দেখো সব করা শর্করার আমি এক্সাম্পল দিলাম। প্রথমে দিলাম গ্লুকোজ, ভালো করে দেখো, প্রথমে দিলাম গ্লুকোজ দিলাম, দ্বিতীয় তোমাকে দিলাম আমি শ্বেতসার বাট তাকে আমি বলি টার্চ, তৃতীয় অপশন দিলাম তোমাকে আমি গ্লাইকোজেন,
4 নম্বর দিলাম আমি সুক্রোজ। কোনটা সঠিক অ্যান্সার? ইজি কোশ্চেন ছিল তো। শেষ স্যার হবে বা টার্ট জাতীয় খাবার হবে। এই তোমরা আছো তো নাকি? নাকি সব ঘুম পাচ্ছ নাকি? হ্যালো, আছো তো? নাকি হ্যাঁ রেকর্ডিং স্যার। অন করে অন্য অন্য কাজ করছো? ওটা কিন্তু করলে কিন্তু খুব বিপদ। হ্যাঁ, তাহলে কিন্তু রেকর্ডিং রেকর্ডিং হয়ে যাবে, মানে তোমার লাইভই হবে, তখন তুমি কিন্তু অসুবিধা হবে। তাই লাইভ ক্লাসটাকে এনজয় করো। আচ্ছা, এবং দেখো এইবার দেখো তাহলে কার্বোহাইড্রেট আমরা ভালো করে পড়লাম। দেখো এত কিছু দেখো পড়লাম, কিন্তু দেখো পিডিএফ এ কিন্তু দেখো পিপিটিতে কিন্তু এত কিছু দেখো আছে, কিন্তু দেখো বিভিন্ন রকম বইয়ে কিন্তু এত কিছু নেই। হ্যাঁ, উপর উপর কার্বোহাইড্রেট একটা এক্সাম্পল, এই এক্সাম্পল ক্যালোরিফিলিক ভ্যালু কত হবে দিয়ে তোমাকে কিন্তু ওরা স্কিপ করে দেয়। কিন্তু এখানটায় কিন্তু যেহেতু তোমাকে সম্পূর্ণ পড়তে হবে, কেননা তোমাকে কম্পিটিটিভ লাইনে সবকিছু জেনেই তোমাকে কম্পিটিশনে অংশগ্রহণ করতে হবে। বুঝতে পারছো? তাহলে এবং দেখো এইবার দেখো কার্বোহাইড্রেট, এবার দেখো কার্বোহাইড্রেট যদি অভাবের ফলে কি হবে? তাহলে অভাব মানে তুমি যদি কার্বোহাইড্রেট না খাও, মানে যদি তোমার শরীরে যদি না নেয়, তাহলে কি হবে দেখো? একটা হাইপোগ্লাইসেমিয়া কি হবে? এক ধরনের কার্বোহাইড্রেটের অভাবে, দেখো কার্বোহাইড্রেটের যে অভাবে, দেখো আমি এটা নিই। আচ্ছা, দেখো কার্বোহাইড্রেটের অভাবে রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিক থেকে কমে গেলে এই ধরনের রোগ হয়। মানে কার্বোহাইড্রেট যে শক্তি যদি তোমার রক্তে যদি কমে যায় আস্তে আস্তে, তাহলে তোমার কিন্তু এই ধরনের হাইপোগ্লাইসেমিয়া রোগ হবে। কি হবে দেখো? দেখো, স্লিপিনেস মানে ঘুম ঘুম ভাব পাবে। তীব্র দেখো সোয়েটিং হবে, মানে তোমার ঘাম বেরোবে। তারপরে দেখো পেলোর মানে উদ্বিগ্ন তোমার বাড়বে। তোমার দেখো ইরিটাবিলিটি মানে তোমার হচ্ছে মানে কিছু কাজ করতে ইচ্ছা করবে না, কেউ কিছু বললে তোমার ক্ষিপ্ততা সৃষ্টি হবে। তারপর দেখো হাঙ্গার, এ খায় ও খায়, এ খায় ও খায়। ল্যাক অফ দেখো হচ্ছে কোঅর্ডিনেশন, মানে কি মাথা মাথা ঘোরা যাকে বলা হয়। তোমার মস্তিষ্কে মানে তোমার ব্রেনের কি হবে, ক্ষতি হবে। নেক্সট, তারপরে দেখো কার্বোহাইড্রেট আরেকটা দেখো রোগ হয়, দেখো কিটোসিস। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কিটোসিস কার জন্য হয়? আসতেই পারে পরীক্ষায়। কার্বোহাইড্রেট। তা কার্বোহাইড্রেটের অভাবে ফলে চর্বি জাতীয় খাবারের জারণ সম্পূর্ণ হয় না। কার্বোহাইড্রেটের অভাবের ফলে দেখো, ভালো করে বোঝো। দেখো কার্বোহাইড্রেট তো আমাদের প্রয়োজন, দেখো তাই না? আমি মাংস খাচ্ছি, খাসির মাংস খাচ্ছি, তাকে ভাত আমি খালি খেলে ভালো হবে? ভাত তো লাগবে নাকি? ভাতের সাথে মাখি খাবো নাকি? যদি কেউ মনে করে আমি খাসি মাংস শুধুমাত্র আমি একাই, মানে সারা দিনটা ধরো মাংস খেয়ে দিন কাটাচ্ছি, কোনো রকমের শর্করা জাতীয় খাবার আমি ভাত বা রুটি বা অন্যান্য খাবারগুলি আমি নিলাম না, তাহলে কিন্তু এটা কিন্তু শরীরে তোমার ক্ষতি হবে। কি ক্ষতি হবে দেখো? কিটোসিস রোগ হবে। কি হবে? কিটোসিস রোগ হবে মানে কি? দেখো এই চর্বি জাতীয় খাবারকে ডাইজেশন করতে গেলে এই কার্বোহাইড্রেটকে কিন্তু লাগে। যখন কার্বোহাইড্রেটের পরিমাণ যখন কমে যাবে, তখন কিন্তু তোমার শরীরে কি হবে? রক্তের ভেতরে কিটোন বডি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এখানে কিন্তু কোশ্চেন আসে, কিটোন বডি উৎপন্ন হবে এবং রোগটার নাম হচ্ছে কিটোসিস। ভালো পয়েন্ট, এখানে কিন্তু পরীক্ষায় আসে স্টার 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 ভিভিআই এটা। নেক্সট, এরপর দেখো যদি অত্যাধিক হারে যদি তুমি যদি কার্বোহাইড্রেট নাও শরীরে, দেখো সবকিছু বেশিও ভালো না আর কমও ভালো না। তাহলে দেখো এবার যদি অত্যাধিক হয় তাকে আমরা বলি হাইপার। হাইপার মানে আমরা বেশি বলবো, হাইপার গ্লাইসেমিয়া। বেশি পরিমাণে কার্বোহাইড্রেট খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাবে। দেখো এবার শর্করার পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে তোমার জানো ডায়াবেটিক্সের শর্করা কি, ডায়াবেটিক গ্লুকোজের পরিমাণ বাড়লে কি হবে? ইনসুলিন হরমোনের তখন কি কার্যকারিতা কি হবে? কমিয়ে ফেলবে, তাই না? তখন কি হবে? তোমার হচ্ছে শরীরে কি হবে? যে যে মধুমেহ রোগ হবে। এগুলো তো হরমোনাল গঠিত রোগ। তুমি বলে হরমোনাল গঠিত রোগ, তা ঠিক, কিন্তু এগুলি কিন্তু এর প্রভাব, এগুলো কিন্তু এর প্রভাব, ঠিক আছে, সাইড এফেক্ট। এগুলি হলেও কিন্তু ওর জন্য কিন্তু দায়ী হয়ে দাঁড়ায়। যেমন দেখো তোমার এই ধরনের দেখো তোমার হচ্ছে এক্সট্রিম হাঙ্গার হবে, ফ্রিকুয়েন্ট দেখো মানে বারবার বাথরুমে যাওয়া, যেটা দেখো বললাম। হ্যাঁ, মানে তোমার তৃষ্ণার্ত বাড়বে, ঠিক আছে। তারপরে চোখটা কি ঝাপসা ঝাপসা থাকবে। এবং দেখো স্লো হিলিং, কোথাও কেটে গেল সেখানটা কি দেখো আস্তে আস্তে ব্যথা সৃষ্টি হবে। এবং দেখো আস্তে আস্তে দেখো মানে রক্ত যখন কি হচ্ছে, মানে তোমার পড়তে শুরু করবে এবং তাকে ক্লোটিং হতে খুব দেরি হবে। এবং দেখো ফ্যাটিক মানে তুমি হচ্ছে উদ্বিগ্ন, যাকে বলে মন উদাস সেরকম ফিলিং হবে। নেক্সট, এছাড়াও দেখো খুব ইম্পর্টেন্ট, কার্বোহাইড্রেট যদি অত্যাধিক হারে তুমি যদি নিয়ে ফেলো, তাহলে তোমার দেখো রক্তের মধ্যে দেখো ট্রাইগ্লিসারাইড,
খুব ইম্পর্টেন্ট, ট্রাইগ্লিসারাইড এর পরিমাণও কিন্তু তোমার বেড়ে যাবে। যার ফলে কি হবে, তোমার শরীরে কি হবে, কোলেস্টেরলের পরিমাণও বাড়বে। যার ফলে কি হবে, তোমার এই যে কোলেস্টেরল কি করে বলো, রক্তের ভেতরে মানে রক্তের যে রক্তনালীর ভেতরে কি আছে, জমা হতে শুরু করে। যে রক্তের ভেতরে যেটা যে গহ্বর সৃষ্টি থাকে, মানে যে যে নালীপথের যে যে সুড়ঙ্গ যেটা তোমার বলে হয়, বা একটা পথ, এই পথটা কি আস্তে আস্তে কি হয়, মানে ছোট হতে শুরু করে। এর ফলে কি হয়, তোমার শরীরের ভেতরে রক্ত পাস হতে মানে হৃৎপিণ্ডে পৌঁছাতে কিন্তু কি হয়, মানে ফ্রিকুয়েন্ট ফ্রিকুয়েন্ট হয়ে যায়। তাহলে এই যে যে প্রবলেমগুলি কিন্তু সৃষ্টি হয়, এর ফলে তোমার হার্ট অ্যাটাক বা মানে স্ট্রোক এইগুলি কিন্তু পরিমাণ কিন্তু বেড়ে যাবে। অত্যাধিক কার্বোহাইড্রেটের ফলে হৃদরোগও কিন্তু হবে। নেক্সট। আচ্ছা, আচ্ছা আচ্ছা এমসিকিউ কোশ্চেন, 5টা কোশ্চেন তোমাদের একটু করিয়ে দিই। তা প্রথম কোশ্চেন, কার্বোহাইড্রেটের ক্যালোরিফিলিক ভ্যালু কত হবে, কে বলবে অ্যান্সার? সি। বলো। সি। সি। সি অ্যান্সার, ভেরি গুড। আচ্ছা আমি মার্কিং করে দিয়েছিলাম। আচ্ছা তাহলে প্রথম অ্যান্সার আমরা পেয়ে গেলাম, প্রথম অ্যান্সার আমরা সি। নেক্সট। আচ্ছা তারপরে এবার দেখো, এখনই পড়লাম বেনেডিক্স দ্রবণে, দেখো এরকমও কোশ্চেন থাকতে পারে, এ হবে। বেনেডিক্স কোনটা হবে বলো? স্যার এ এ। লাল। হ্যাঁ, লাল ইটের বর্ণের একদম অধক্ষেপ পড়বে। নেক্সট। নেক্সট। আচ্ছা, একটি নিচের কোনটি পলিস্যাকারাইড, মানে এক মানে 10-এর ঊর্ধ্বে, 10-এর অধিক যদি মনোস্যাকারাইড বা ডি। 10 বা 10-এর ডি হবে। ঊর্ধ্বে, ডি হবে। তাহলে কি হবে বলো, কোনটা হবে বললে? ডি। ডি। টার্চ। ডি। ডি। টার্চ, ভেরি গুড, টার্চ হবে একটা পলিস্যাকারাইড। বাহ। নেক্সট। আচ্ছা 4 নম্বর কোশ্চেন, কাকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয়, কাকে বলা, ইজি ডি। কোশ্চেন। কাকে হবে, প্রোটিন নাকি, দেখো কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, কাকে বলবো? ডি। অবশ্যই বি বলবো, তাই না? এবার দেখো এখানে অনেকে দেখবে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে, কিন্তু প্রোটিন বলবে, ঠিক আছে, এটাই ভুল করবে। নেক্সট। আচ্ছা এবার বলো, শর্করা, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত কত? এ। হ্যাঁ, এ। আচ্ছা তাহলে আজ, আচ্ছা ইয়েটা তোমরা একটু অফ করে দাও, এ, কথা ভাইব্রেট হচ্ছে, ইকো হচ্ছে, ইকো। তাহলে দেখো, একজন একজন, আচ্ছা করেছো। তাহলে আজকে তাহলে আমরা আজকে কি পড়লাম, কার্বোহাইড্রেটটা পড়ে ফেললাম। আর যা পিডিএফ এ যতটুকু আছে খুব ভালো করে মানে সাজিয়ে গুজিয়ে নোট করা, সব কিছুকে নিয়ে আছে। এর বাইরে তোমার মনে হয় এর বাইরে কোনো কোশ্চেন থাকবে, আশা করি এর বাইরে আপার প্রাইমারিতে যদি এইরকম কোশ্চেন আর মানে এর বাইরে কোশ্চেন থাকবে না, ঠিক আছে। এখানে কোনো বন্ধনী, তোমাকে গ্লাইকোসাইডিক বন্ড কি হবে, এগুলি কিছুই প্রশ্ন থাকবে না, এর মধ্যেই থাকবে। এর মধ্যে থাকবে, অনেকে দেখবে এর মধ্যে অনেকে দেখবে করে আসবে, অনেকে ভুল করে আসবে। তো তোমরা আশা করি ভুল করবে না, কেননা ভালো করে পড়বা তাহলেই হবে, সব কিছুই দেখো ইনক্লুড করা আছে। তো এটা পিডিএফটা তোমরা আজকে কার্বোহাইড্রেট, নেক্সট ক্লাসে প্রোটিন, এরকম করে আস্তে আস্তে ক্লাসের আস্তে আস্তে বাড়বে। আজকে প্রথম ক্লাস কার্বোহাইড্রেট দিয়ে শুরু করলাম, নেক্সট আস্তে আস্তে ফুডটা শেষ করে ফেলবো, ঠিক আছে। তো এই পিডিএফটা আমি ওই সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিই, আমার হচ্ছে সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা পেয়ে যাবে, এক্ষুনি পড়তে শুরু করবা, ঠিক আছে। আর রেকর্ডিং ভিডিও আমি দিয়ে দেবো তোমাদের, আচ্ছা বলে দিই, রেকর্ডিং ভিডিও তোমাদের স্যার যে তোমরা দেখা মানে মানে যে নিয়ে হচ্ছে অ্যাডমিশন করে মানে করিয়েছেন, তাকে রেকর্ডিং ভিডিও তাকে আমি দিয়ে দেওয়া হয়। তো সে রেকর্ডিং ভিডিও তোমাদের প্রোভাইডেড করবে, ওকে। আর আর আমার দিক থেকে তোমরা নোট হচ্ছে হোয়াটসঅ্যাপে তোমরা পেয়ে যাবে। তাই নোটটা অবশ্যই আজ বা কালকে পড়ে ফেলবা, দিনকে দিন পড়ে ফেলবে, তাহলে তোমার মনে থাকবে, ওকে। আচ্ছা গুড নাইট। আবার নেক্সট ক্লাস আমার আবার হচ্ছে মঙ্গলবারে, ঠিক আছে, তোমরা সবাই জয়েন করবে। এবং আহ প্রত্যেক দিন লাইভে থাকবা, তাহলে কি হয় বলো তো, পড়াগুলি তোমার মুখস্থ হয়ে যাবে, আর দ্বিতীয়ত তোমাকে আর বেশি খাটতে হবে না। আব- আর মনে থাকবে, এইসব কোশ্চেনগুলি মনে থাকবে তোমার, কি কি কোশ্চেন ছিল, কি কি কোশ্চেন ছিল না, ঠিক আছে। আজকে এইখানটায় গুড নাইট, হ্যাঁ।
একটা